হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা দেখো গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো দেখতে চলেছি। আগের ভিডিওতে আমরা গাউসের উপপাদ্যের যেটা বিবৃতি ছিল সেই বিবৃতি দেখেছিলাম, গাণিতিক রূপ দেখেছিলাম এবং তার প্রমাণও দেখেছিলাম। যদি গাউসীয় তলের ভেতরে কোনো আধান থাকে তার ক্ষেত্রে যেটা মোট ফ্লাক্স হয় সেটা কি হয় সেটা দেখেছিলাম। যদি বাইরে থাকে সেক্ষেত্রে তো জিরো হয় এবং সেটাও আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা করব গাউসের যে উপপাদ্যটা ছিল যেটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম তার বিভিন্ন প্রয়োগ। তো চলো দেখো, প্রথম প্রয়োগটা দেখো, বলছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবং বিন্দু আধানটা আমি এখানে এইভাবে নিচ্ছি, ধরে নাও এইখানে আমাদের একটা বিন্দু আধান আছে, এটা আমি ধরছি যে কিউ আধান, এবং এর জন্য সাপোজ আমি এর থেকে এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমি ক্ষেত্র প্রাবল্য কী করে বের করব এবং গাউসীয় উপপাদ্য প্রয়োগ করে কী করে বের করব সেটা আমরা দেখব। এবার তার আগে, এটা ক্যালকুলেট করার আগে, গাউসীয় উপপাদ্য মাধ্যমে ক্যালকুলেট করার আগে আমরা এটা কি জানি না যে কিউ আধানের জন্য এক্স দূরত্বে কতটা ক্ষেত্র প্রাবল্য হয়? সেটা তো আমরা জানি, তাই না? যেরকম আমি বলতে পারি যে কিউ আধানের জন্য এক্স দূরত্বে যে ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু হবে 1/4 এপসাইলন কিউ বাই এক্সের স্কোয়ার। ঠিক? তাহলে গাউসীয় উপপাদ্যের মাধ্যমেও যদি আমরা এই এক্সপ্রেশনটা পাই তাহলে আমাদের উপপাদ্যের প্রয়োগটা ঠিকভাবে হচ্ছে, তাই নয়? তাহলে চলো এবার উপপাদ্যের মাধ্যমে আমরা এটার এক্সপ্রেশনটা বের করি। দেখো, এখানে যদি গাউসীয় উপপাদ্য এখানে আমাকে প্রয়োগ করতে হয় তাহলে আমাকে একটা গাউসীয় তল কল্পনা করে নিতে হবে। এবং সেই তলটা এখানে আমি কিভাবে নেব? ধরো এক্স দূরত্বে রয়েছে এই বিন্দুটা, অর্থাৎ এক্স ব্যাসার্ধের আমরা একটা গোলক কল্পনা করে নেব। এক্স ব্যাসার্ধের এরকম একটা গোলক আমি কল্পনা করে নেব। তাহলে এই গোলকটা হয়ে যাচ্ছে আবদ্ধ তল এবং এই আবদ্ধ তলের মধ্যে এই কিউ আধানটা রয়েছে এবং গোলকের ব্যাসার্ধ কত? এক্স। তাহলে এই গোলকের এই এক্স, এই যে এই বিন্দুতে, এই যে বিন্দুটা রয়েছে, আমি সাপোজ এটা বিন্দুটাকে নাম দিলাম পি বিন্দু, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কী হবে সেটা কিভাবে বের করব? দেখো, আমাদের গাউসীয় উপপাদ্যের যেটা গাণিতিক রূপ ছিল সেই গাণিতিক রূপটা কী ছিল মনে করো? ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, যেখানে কিউটা হচ্ছে গাউসীয় তলের মধ্যে থাকা আধান। ঠিক আছে, এবার চলো এক এক করে আমরা দেখি। ইটা দেখো, যেহেতু এখানে দূরত্বটা ফিক্সড তাই ইটা একটা কনস্ট্যান্ট বস্তু, মানে কনস্ট্যান্ট ভৌত রাশি, তাই তো? সেই জন্য ইটা কনস্ট্যান্ট। এবার দেখো, যেহেতু এটা গোলক তাহলে ই এর দিক কোন দিকে হয়? এখানে এখানে প্লাস কিউ নিয়েছি আমি, তাহলে ই এর দিক হবে এই বরাবর বাইরের দিকে, এটা হচ্ছে ই এর দিক। এবং এইখানে গোলকের উপরে যদি আমি একটা ছোট্ট এরিয়া কল্পনা করে নিই, যে এরিয়াটাকে আমি বলি সাপোজ ডিএস, তাহলে ডিএস এর দিক কোন দিকে হবে? ডিএস এর দিকটাও হবে এই দিক বরাবর, তাই না? তাহলে দেখো, ডিএস এর দিকও যদি এই দিক বরাবর হয় এবং ই এর দিকও যদি এই দিক বরাবর হয় তাহলে আমাদের ই ডট ডিএস মানে ই ইন্টু ডিএস কস থিটা, তাহলে থিটা যেহেতু জিরো, যেহেতু একই দিকে দুজনে, তাই ই ইন্টু ডিএস আমরা লিখতে পারি। এবং ইটা যেহেতু একটা ফিক্সড দূরত্বে আছে তাই ইটা কনস্ট্যান্ট, তাহলে ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। তাহলে ইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, তাহলে ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল হচ্ছে ডিএস এর উপরে ইকুয়াল টু আমি লিখতে পারি যে এর ভেতরে কত আধান আছে? কিউ বাই এপসা। এখানকার আমি যে মাধ্যমটা তার তড়িৎ ভেদ্যতা ধরছি এপসা। তাহলে এবার ডিএস, এই যে এইখানে ডিএস ক্ষেত্রফলটা আমি নিয়েছিলাম, ছোট্ট একটা ক্ষেত্রফল, এই ডিএস করে যদি আমি এই গোটা গোলকের উপরে আমি যদি ইন্টিগ্রেশন করি, সারফেস ইন্টিগ্রাল করি, তাহলে আলটিমেটলি কত বেরোবে? এই গোলকটারই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন হবে
এই গোলকটার ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ এক্স, তাহলে 4π x²। তাহলে ই ইন্টু 4π x²। আমরা জানি গোলকের যে ক্ষেত্রফল তার ফর্মুলা 4πr², সেই অনুযায়ী এটা হলো। তাহলে ইকুয়াল টু Q/এপসা। দেখো এখান থেকে ইজিলি তুমি ই এর মানটা বের করে নিতে পারবে। তাহলে ই কত, ই হচ্ছে 1/, তাহলে 4π x² এদিকে চলে গেল, 1/4πx² Q/এপসা। একটু সাজিয়ে যদি লেখো তাহলে এটা হবে 1/4π, এপসাটাকে এইদিকে নিয়ে চলে এসো, Q/x²। ক্লিয়ার? তাহলে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটাই এসছে, অর্থাৎ আমাদের যেটা গাউসের উপপাদ্যের প্রয়োগ সেটা পুরোপুরি ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের যেটা প্রয়োগ সেটাতে যাই। তাহলে দেখো আমাদের নেক্সট প্রয়োগ হলো যে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এই ক্ষেত্রে তিনটে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব। সেটা হচ্ছে এই যে পাতলা গোলীয় খোলকটা আছে তার ভেতরের কোনো বিন্দুতে, তার বাইরের কোনো বিন্দুতে এবং তার পৃষ্ঠতলের ওপরের কোনো বিন্দুতে, এই তিনটে বিন্দুতে আমরা বের করব। তো চলো আমরা প্রথমে করে নিই যে এই গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে, ঠিক আছে, বাইরের। তো সবচেয়ে আগে আমি এখানে ছবিটা এঁকে নিই। ধরে নাও এটা হচ্ছে আমাদের, এটা ধরে নাও আমাদের গোলীয় খোলকটা রয়েছে। এর ব্যাসার্ধটা আমি ধরছি যে এর ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর, এবং এর বাইরের কোনো একটা বিন্দু, এইখানে আমি একটা অন্য একটা বিন্দু নিচ্ছি পি বিন্দু। এই পি বিন্দুতে আমরা বের করতে চাইছি যে এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত। পি বিন্দুর দূরত্ব এই গোলকের কেন্দ্র থেকে ধরে নাও এক্স। তাহলে এবার আমি এখানে কি করে বের করব, দেখো গাউসের উপপাদ্যের মাধ্যমে বের করছি, মানে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। আর এখানে গাউসীয় তলটা কিভাবে কল্পনা করব, গাউসীয় তলটা এমনভাবে কল্পনা করতে হবে যেন তোমার ক্যালকুলেশনে সুবিধা হয়। এবং এখানে ক্যালকুলেশনে সুবিধা হবে যদি তুমি একটা সমকেন্দ্রিক গোলীয় গাউসীয় তল কল্পনা করো। তাহলে আমি সেটাই করছি এখানে, যে সমকেন্দ্রিক গোলীয় গোলীয় এবার এই যে গোলীয় গাউসীয় তলটা কল্পনা করব তার ব্যাসার্ধ কত হবে, তার ব্যাসার্ধ হবে এক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমকেন্দ্রিক গোলীয় গাউসীয় তল, এর ব্যাসার্ধ হচ্ছে এক্স। এই যে গোলকটা এটা হচ্ছে ভেতরের গোলক, এবং এই গোলকের ওপরে আমি কত আধান দিয়েছি, ধরে নাও +q পরিমাণ আধান দিয়েছি, এবং এই q পরিমাণ আধান এর ওপরে সুষমভাবে বণ্টিত অবস্থায় আছে। এবার এর জন্য আমি এর কেন্দ্র থেকে x দূরত্বে থাকা একটা বিন্দুতে, যেটা গোলকের বাইরের একটা বিন্দু, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। তো দেখো কত বেরোয়। ঠিক আছে, সব থেকে প্রথমে আমরা লিখে নিই গাউসের উপপাদ্যটা, ক্লোজড ইন্টিগ্রাল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E ডট ds ইকুয়াল টু Q/এপসা। এখানে কিউটা কিন্তু আবদ্ধ আধান। ঠিক আছে, এবার দেখো এখানেও ই এর যে ডিরেকশনটা হবে, এটা হচ্ছে +q এর উপরে আছে, তাহলে এখান থেকে বলরেখাগুলো এইভাবে এইভাবে চারিদিকে বেরোবে, তাই না? তো এইখানে যেটা পি বিন্দুতে ই এর ডিরেকশন হবে সেটাও কিন্তু এই দিক বরাবর হবে, এটা কিন্তু ই এর ডিরেকশন হবে, তাই না? এবার এই যে ডিএস, এই ডিএসটা আসলে কোথাকার ক্ষেত্রফল, গাউসীয় তলের উপরের ক্ষেত্রফল। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, এটা কিন্তু এই গোলকের উপরের কোনো ক্ষেত্রফল নয়, গাউসীয় তলে এই ডিএস ক্ষেত্রফলটা কল্পনা করা হয়েছে। তাহলে এইখানে আমি ক্ষেত্রফলটা নেব ডিএস। তাহলে এবার এই ডিএস এর যে দিক হবে সেটাও কিন্তু এই বরাবর হবে, ই এর দিক বরাবর, কারণ ডিএস এর সঙ্গে তোমার হচ্ছে যেটা লম্ব দিক হবে সেটা হচ্ছে এটাই হবে, তাই না? এবং সেটাই হবে ডিএস এর ক্ষেত্র ভেক্টরের দিক, বারবার আমরা বলে এসেছি। আচ্ছা, তাহলে এখানেও ডট প্রোডাক্টের ফলে যেহেতু ই এর দিক আর ডিএস এর দিক দুটোই একই, ডিএস এর দিকও একই, তাই এদের মধ্যে কোণ 0, তাহলে এটা ই ইন্টু ডিএস করে আমরা লিখতে পারি, যেহেতু কস থিটার মান cos 0 ডিগ্রি অর্থাৎ 1 দাঁড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার?
তাহলে এটা হয়ে যাবে। ইটা আবার দেখো একটা ফিক্স দূরত্বে আছে, তাই ইটা কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনি, তাহলে ই সারফেস ইন্টিগ্রেশন ডিএস ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড এখানে কত, প্লাস কিউ আধান, মানে এই প্লাস কিউ আধানটাই তো এই গাউসীয় তলের মধ্যে আবদ্ধ আছে, এই প্লাস কিউ আধানটাই তো এই গোলকের উপরে রয়েছে, তাই না? তো প্লাস কিউ আধানটাই এই গাউসীয় তলের মধ্যে আবদ্ধ আছে, তাহলে এখানে আবদ্ধ আধান হয়ে যাবে কিউ, ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এপসা। এপসা হচ্ছে এখানকার মাধ্যমের তড়িৎবিদ্যুৎ। এবার তুমি যদি দেখো যে ডিএস এর ওপরে তুমি যদি সারফেস ইন্টিগ্রাল করো তাহলে কি বেরোবে? দেখো ডিএস কিন্তু গাউসীয় তলের ওপরের, বারবার আমি বলছি, গাউসীয় তলের ওপরের ক্ষেত্রফল। তাহলে এই ডিএস 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 করে তুমি যদি গোটাটার ক্ষেত্রফলটা যোগ করো বা ইন্টিগ্রেশন করো, তাহলে আমরা কি পাবো? এর ব্যাসার্ধ কত, এক্স, তাহলে 4 পাই এক্স স্কোয়ার। তাহলে এটাও হয়ে যাবে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসা। তাহলে ই কত দাঁড়িয়ে যাবে? তাহলে ই দাঁড়িয়ে যাবে সেই আগের মতোই 1/4 পাই এপসা কিউ বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে যদি প্লাস কিউ আধানটা এই গোটা গোলকের উপরে ছড়িয়ে ছিটিয়ে না থেকে যদি এর কেন্দ্রেও থাকতো, তাহলেও কিন্তু আমরা এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দুর জন্য এই তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটাই পেতাম। অর্থাৎ যেন মনে হচ্ছে যে প্লাস কিউ আধানটা এই গোলকের ওপরে পৃষ্ঠতলে চারিপাশে ছড়িয়ে নেই, যেন সেটা কেন্দ্রীভূত রয়েছে এই গোলকটার কেন্দ্রে, তাই নয়? তো এটা তোমরা একটু খেয়াল রাখবে যে গোলকের উপরে চারিপাশে ছড়িয়ে থাকলেও, আধান যদি ছড়িয়েও থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সেই আধানটা সেই গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে, এবং সেই অনুযায়ী আমরা ক্ষেত্র প্রাবল্য বা প্রযুক্ত বল কোনো আধানের উপরে সেগুলো বের করতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে যখন, তাহলে দেখো এটা হলো আমরা ক্যালকুলেট করলাম বাইরের কোনো বিন্দুতে। এবার আমরা ক্যালকুলেট করব ভেতরের কোনো বিন্দুতে। যদি এই গোলকটার ভেতরে কোনো একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই গাউসের উপপাদ্যর মাধ্যমে, সেটা কি করে বের করতে পারি সেটা আমরা দেখব। তাহলে 2 নম্বর আমাদের প্রয়োগ হচ্ছে ভেতরের বিন্দুতে। খুব সোজা, খুব সোজা। সেটা হচ্ছে যে সাপোজ এইটা ধরে নাও আমাদের গোলকটা, ঠিক আছে? এইটা গোলক, আমি এই ছবিটা দিয়েই বলছি। এইটা হচ্ছে গোলক, আর গোলকের উপরে আমি কিউ আধান দিয়েছি, যেহেতু এটা পরিবাহী গোলক, যেহেতু এর উপরে আমি কিউ আধান দিয়ে রেখেছি, তাহলে সেই কিউ আধানটা আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি যে পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানগুলো থাকে, পরিবাহীর ভেতরে কোনো আধান বর্তমান থাকে না। যদি আমি এইটাতে আধান দিই তাহলে সেই আধানটা টোটালি বাইরের পৃষ্ঠে চলে আসে পরিবাহীর। তাহলে এই কিউ আধানটা আসলে, এই প্লাস কিউ আধানটা আসলে বাইরের পৃষ্ঠে রয়েছে। এবার ধরে নাও আমি ভেতরের কোনো একটা বিন্দুতে, ধরে নাও এইখানে আমি কোনো একটা বিন্দু নিচ্ছি, এই বিন্দুটাকে আমি সাপোজ বললাম যে এ বিন্দু। এই এ বিন্দুতে যদি আমি ক্ষেত্র প্রাবল্যটা বের করতে চাই, তাহলে গাউসীয় তলটা আমি কিভাবে নেব? গাউসীয় তলটা এইভাবেই নেব, যেন এই কেন্দ্র থেকে এ বিন্দুর যে দূরত্বটা, সেটাকে আমি সাপোজ যদি বলি যে আমি এক্সই বলছি, এক্সই বলছি। এক্ষেত্রে কী ছিল, এক্সটা আর এর থেকে বড় ছিল। এক্ষেত্রে কী ছিল, এক্স ছিল আর এর থেকে বড়, কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্স আর এর থেকে ছোট, ঠিক আছে? মানে ভেতরের একটা বিন্দু। তাহলে এই এক্স ব্যাসার্ধ নিয়ে আমি আবার একটা গাউসীয় তল কল্পনা করব, অর্থাৎ একটা আমি গোলক এঁকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার এই গোলকটার ক্ষেত্রেও সেই একইভাবে আমি ক্ষেত্র প্রাবল্য বের করব। কি ফর্মুলা আমাদের? ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড বা আবদ্ধ আধান কিউ বাই এপসা। আবার দেখো একটা ফিক্সড দূরত্ব বলে আমি এখানে ইটাকে বের করে নিতে পারি, তবে তার আগে দেখো, এসব করার আগে দেখো যেখানে আবদ্ধ আধানটা কত, এই যে কিউটা, এই কিউটা আসলে কত, ঠিক আছে?
তো যেহেতু এই গোলকটা এই এই যেটা আমাদের পরিবাহী গোলক তার ভেতরে মানে গাউসীয় তলটা ভেতরে অবস্থিত, তাই এর মধ্যে কোনো আধান নেই, কারণ সমস্ত আধান তো এই পরিবাহী পৃষ্ঠে রয়েছে। এই ভেতরের গোলকটার ভেতরে তো কোনো আধান নেই, তাহলে এখানে আবদ্ধ আধান কত? 0। তো সেই কারণে এই জিনিসটা আমাদের কিউ যেহেতু 0, তাই গোটা ব্যাপারটাই 0 হয়ে যায়, অর্থাৎ এখানে ই ইকুয়াল টু আমাদের 0 চলে আসবে। অর্থাৎ পরিবাহীর ভেতরে কোনো বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো না। এর আগেও এই কথাটা কিন্তু আমরা বলেছি যে পরিবাহীর ভেতরে কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যায় না। তো পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় 0 হয়। সেটা আমরা গাউসের উপপাদ্যের মাধ্যমেও এক্ষেত্রে প্রমাণ করে দেখালাম। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো তৃতীয় যে পজিশনটা সেটাতে আমরা যাই। তৃতীয় পজিশন হচ্ছে আমাদের যে গোলকের ওপরের কোনো একটা বিন্দুতে। সো গোলক পৃষ্ঠে, তাহলে গোলক পৃষ্ঠে যদি আমি বের করতে চাই, তাহলে দেখো এই যে এইটা যদি আমি গোলক ধরে নিই, ঠিক আছে, আর ব্যাসার্ধের গোলক, তাহলে আমাকে গোলক পৃষ্ঠেই ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি গাউসীয় তলটা কিভাবে নেব? গাউসীয় তলটাও সেই পৃষ্ঠ বরাবরই এরমভাবে নেব আমি, তাই তো? তাহলে আমি উপপাদ্যটা প্রয়োগ করে দেখাই যে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসা। তো দেখো এখানে ইটা একটা ফিক্সড দূরত্বে, তাই ইটা কনস্ট্যান্ট বাইরে আনছি, ইন্টিগ্রেশন ডিএস, সরি এখানে ইয়ে হবে না, ভেক্টর চিহ্ন হবে না। আর কিউ এনক্লোজড কত? এখানে প্লাস কিউ আধান দিয়েছিলাম, সো প্লাস কিউ আধানই রয়েছে। আর একটু তোমাদেরকে বলে রাখি যে এই যে গাউসীয় তলটা নিয়েছি এটা গোলকের ঠিক পৃষ্ঠে নয়, পৃষ্ঠের ঠিক বাইরে, মানে সামান্য একটু বাইরে, যেন আমি ওই দূরত্বটাকে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে, মানে সামান্য একটু বড়, যাতে এই গাউসীয় তলের ভেতরে গোলকটা চলে আসে। নইলে আবদ্ধ আধান কিন্তু আমি এখানে প্লাস কিউ বলতে পারতাম না। তো এই যে গাউসীয় তলটা কল্পনা করেছি সেটা যেটা মেন পরিবাহী গোলক তার সামান্য বাইরে আছে, ঠিক আছে, সেটাকে আমি আর দিয়েই লিখতে পারি, ঠিক আছে, এমন কিছু বাইরে নয়, আর দিয়ে আমি বোঝাতে পারি এরম বাইরে। তাহলে আমি এটা লিখতে পারি যে আবদ্ধ আধান হচ্ছে কিউ বাই এপসা, তাহলে ই ইন্টু ডিএস, তাহলে কি হয়ে যাবে, ডিএস এর উপর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে হবে কিউ বাই এপসা। তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই এপসা কিউ বাই আর স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে এই তিনটে ক্ষেত্রেই। এবার তাহলে আমি একবার গোটাটাকে একটু সামারাইজ করে দিই। প্রথম ক্ষেত্রে দেখো এক্স দূরত্বে আমরা বের করেছিলাম যেখানে এক্সটা গ্রেটার দেন আর, ঠিক আছে, মানে এই গোলকের ব্যাসার্ধের চেয়ে বড়, সেক্ষেত্রে আমাদের কিউ বেরোলো 1/4 পাই এপসা কিউ বাই এক্স স্কোয়ার। যেখানে ভেতরের বিন্দুতে আমি বের করেছি সেখানে আমাদের বেরিয়েছে 0, যেহেতু আবদ্ধ আধানটাই 0। যখন পৃষ্ঠে বের করেছি তখন আবদ্ধ আধান কিউ হয়ে গেছে এবং দূরত্ব যেহেতু আর, অর্থাৎ এখানে কন্ডিশনটা ছিল এক্স ইকুয়াল টু আর, ঠিক আছে, এটা যেরকম ছিল এক্স গ্রেটার দেন আর, এক্স লেস দেন আর, আর এক্স ইকুয়াল টু আর ছিল এটা। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম 1/4 পাই এপসা কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটার একটা গ্রাফ আছে, সেই গ্রাফটাও আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। গ্রাফটা এরকম যে তড়িৎ ক্ষেত্রের গ্রাফ, এই দিক বরাবর আমি নিচ্ছি তড়িৎ ক্ষেত্র আর এই দিক বরাবর আমি নিচ্ছি দূরত্ব। দূরত্বটা এইভাবে নেব যেন এইখানে ধরে নাও এত দূর অবধি, এখান থেকে এত দূর অবধি এটা হচ্ছে মূল বিন্দু 0, এখান থেকে এত দূর অবধি হচ্ছে এটা হচ্ছে প্লাস আর, এখান থেকে এত দূর অবধি হচ্ছে মাইনাস আর, ঠিক আছে, এটা প্লাস আর এটা মাইনাস আর। তাহলে এইখানে যদি আমি ভেবে নিই যে এইখানে হচ্ছে আমাদের গোলকটা রয়েছে, তাহলে কিছু ভুল হবে না, এরমভাবে গোলকটা রয়েছে। এবং প্লাস আর থেকে মাইনাস আরের মধ্যে অর্থাৎ গোলকের ভেতরে কোনো রকম তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কী হবে 0।
এবং যখনই আমি পৃষ্ঠের থেকে বেরোচ্ছি দেখো পৃষ্ঠে দেখো ইটা ছিল 1/4π কিউ বাই আর স্কোয়ার, এবং পৃষ্ঠ থেকে যত দূরে যাব কিউ বাই এক্স স্কোয়ার। এখানে দেখো এক্সটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে ইটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পৃষ্ঠেই ক্ষেত্র প্রাবল্যটা সব থেকে বেশি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম মান। ঠিক আছে, আর যত দূরে যাচ্ছি তত এক্সের মানটা বেড়ে যাচ্ছে, সেই কারণে আমাদের ই এর মানটা কমে যাচ্ছে। তাহলে গ্রাফটা হবে এরকম, যে মাইনাসের দিকেও যদি যাই তাও এরমভাবে কমবে, প্লাসের দিকেও যদি যাই তাও এরমভাবে কমবে। তাহলে গ্রাফটা হচ্ছে এরকম, এই দিক বরাবর রয়েছে দূরত্ব, এদিক বরাবর রয়েছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো গ্রাফটাও মাথায় রেখো, গ্রাফটাও আসে মাঝে মধ্যে। আচ্ছা, এবার চলো আমরা নেক্সট যে প্রয়োগ সেটাতে যাই। দেখো, তাহলে আমাদের 3 নম্বর প্রয়োগ হচ্ছে যে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। মানে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত তার আছে এরমভাবে, আমি ভেবে নিচ্ছি যে এটা হচ্ছে একটা তার, সোজা একদম, এটা আহিত, এবং এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের অসীম। আচ্ছা, এখান থেকে যে ক্ষেত্র প্রাবল্য রেখাগুলো বেরোবে সেই রেখাগুলো এরমভাবে সমান্তরালভাবে বেরোবে, কারণ সমান্তরালভাবে যদি না বেরোয়, এঁকে বেঁকে যদি বেরোয়, তাহলে এরা একে অপরকে ছেদ করতে পারে, কিন্তু আমরা জানি ক্ষেত্র প্রাবল্য রেখাগুলো একে অপরকে ছেদ করবে না, অর্থাৎ তাদের এরকম সমান্তরালভাবে বেরোনো ছাড়া আর কোনো অপশান আমরা দেখতে পাচ্ছি না, তো এরমভাবে বেরোবে। এবার এখানে আমি একটা জিনিস কল্পনা করে নেব, মানে ধরে নেব, সেটা হচ্ছে এখানকার একক দৈর্ঘ্যে যে আধানের ঘনত্ব, ঠিক আছে, অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব হচ্ছে ল্যামডা, ধরে নেব আধানের রৈখিক ঘনত্ব, এটা ধরে নেব হচ্ছে ল্যামডা। এবং ল্যামডা ইকুয়ালটা আমরা কী জানি, ল্যামডা ইকুয়ালটা হচ্ছে, ধরে নাও কিউ আধান আছে, ঠিক আছে, এবং এল দৈর্ঘ্যে আছে, তাহলে কিউ বাই এল, মানে একক দৈর্ঘ্যে আধান, অর্থাৎ কিউ ইকুয়ালটা আমি বলতে পারবো ল্যামডা ইন্টু এল, এরমভাবে বলা যেতে পারে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এবার এখানে যদি আমাকে বের করতে হয় যে সাপোজ এই তার থেকে, এই যে দীর্ঘ তার থেকে একটা আমি বিন্দু কল্পনা করছি, এখানে ধরে নাও পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত সেটা যদি আমাকে বের করতে হয় এবং গাউসের উপপাদ্য প্রয়োগ করে বের করতে হয়, তাহলে এখানেও আমাকে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। সব সময়ই যখনই আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করব তখনই আমাদেরকে একটা গাউসীয় তল কল্পনা করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানকার গাউসীয় তলটা কিভাবে কল্পনা করব, দেখো, যেহেতু এটা তার, এর যে সিমেট্রি, এই সিমেট্রি অনুযায়ী আমরা এখানে গাউসীয় তল একটা চোঙ ভেবে নিতে পারি। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কোন ক্ষেত্রে আমরা কীরকম ধরনের গাউসীয় তল ব্যবহার করছি। তাহলে একটা চোঙ, এটা হয়ে গেল আমাদের গাউসীয় তল, এটা একটা কাল্পনিক তল, এর দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে এর দৈর্ঘ্য হচ্ছে এল, এই চোঙটার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং আমি চোঙটার যেটা ভূমির যেটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা এমনভাবে নিয়েছি যেন সেটা পি বিন্দু পর্যন্ত হয়, অর্থাৎ পি বিন্দুর যেটা দূরত্ব ছিল এখান থেকে, এই রেখা থেকে লম্বভাবে পি বিন্দুর যেটা দূরত্ব ছিল সেই দূরত্বকে যদি আমি এক্স বলি, তাহলে সেই এক্স ব্যাসার্ধের ভূমিযুক্ত আমি একটা চোঙ কল্পনা করে নিয়েছি এখানে, এটাই হচ্ছে আমাদের গাউসীয় তল। এবার একটা জিনিস দেখো, এই চোঙের মোট দুটো তল আছে, একটা চোঙের মোট দুটো তল থাকে, সেটা হচ্ছে এরকম যদি আমি একটা সলিড চোঙ নিই তাহলে এর দুটো তল থাকে, একটা হচ্ছে ওপরের এই যে ভূমিগুলোর তল, এই ভূমিগুলোর তল, এবং আরেকটা হচ্ছে এই বক্রতলটা, তাই তো। এবার এখানে যে বলরেখাগুলো বেরোচ্ছে সেই বলরেখাগুলো তো ধরে নাও দুটো তলের জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে যে এখান দিয়ে তো এই বক্রতল দিয়ে যখন বলরেখা বেরোচ্ছে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আবার যখন এই ওপরের তল দিয়ে বলরেখাগুলো বেরোচ্ছে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত সেটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি দুটোই আলাদা আলাদা করে ক্যালকুলেট করব। আচ্ছা, তার জন্য দেখো আমি আগে গাউসের উপপাদ্যটার যেটা গাণিতিক রূপ সেটা লিখে নিই, ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজড
বাই এপসা। কিউ মানে আবদ্ধ আধান। আচ্ছা, এবার দেখো এই যে উপরের ক্ষেত্রফলটা আছে, এই উপরের ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? আমরা জানি আউটওয়ার্ড নর্মাল, অর্থাৎ লম্বভাবে বাইরের দিকে এইরমভাবে হবে দিকটা। এই ক্ষেত্রফলের দিক এরমভাবে উপরের দিকে হবে। নিচের ক্ষেত্রফলের দিক এরমভাবে নিচের দিকে হবে, লম্বভাবে নিচের দিকে। এবং বক্র তলের যদি আমি দিক ভাবি, তাহলে এই যে রেখাটা আছে, এই রেখা থেকে যদি আমি ব্যাসার্ধ এরমভাবে টেনে দিই, তাহলে এই ব্যাসার্ধ বরাবরই হবে বক্রতলের দিক। যেদিকে আমি ব্যাসার্ধ টানবো সেই বরাবরই হবে এই বক্রতলের ক্ষেত্রফলের দিকটা। ঠিক আছে, তাহলে এবার দেখো এইখানে যেটা ক্ষেত্রফলের দিক সেটা এই দিকে, এবং ই কিভাবে বেরোচ্ছে, এই বলরেখাগুলো কিভাবে বেরোচ্ছে? বলরেখাগুলো এইভাবে বেরোচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ই এর দিক, এটা আমি ধরেছি ডিএস ওয়ানের দিক, এটা ধরছি আমি ডিএস টু এর দিক, ই বেরোচ্ছে এই দিকে। আর এই বক্রতলটাকে আমি বলছি ডিএস3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিএস3 এর দিক। এখানে আমি যদি কল্পনা করে নিই এখানে একটা ছোট্ট একটা অংশ কল্পনা করে নিয়েছি, এটা হচ্ছে ডিএস3 এর দিকে এইদিকে, এবং ই এর দিকটাও কিন্তু এদিকে, তাই না? ই এর দিকেও এদিকে, ডিএস3 এর দিকেও এদিকে। তাহলে দেখো এইখানে ক্ষেত্রফলের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যেটা কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, এখানেও তাই 90 ডিগ্রি। তাহলে ই ডট ডিএস যদি আমি করি এই দুটো ক্ষেত্রফলের জন্য, তাহলে ই ডট ডিএস মানে কি? ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা, অর্থাৎ কস 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই তলের জন্য ই ডট ডিএস 0 হবে, এই তলের জন্যও ই ডট ডিএস 0 হবে। তাহলে কোন তলের জন্য থাকবে? কেবলমাত্র বক্র তলটার জন্য ই ডট ডিএসটা থাকবে, কারণ এরা একই দিকে রয়েছে, ই এর দিকও যা ডিএস এর দিকও তাই, অর্থাৎ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কস 0 1 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কেবলমাত্র বক্রতলটার জন্য আমরা ফ্লাক্সটা পাবো, এবং এই ওপরের তল এবং এই নিচের তলের জন্য কোনো ফ্লাক্স পাবো না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে করে নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএস ক্লোজড ইন্টিগ্রাল। ঠিক আছে, ডিএস। এবার এখানে এই ডিএসটা তিনটে ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ডিএস1, ঠিক আছে, একটা হবে প্লাস ইন্টিগ্রেশন, এটা ক্লোজ ইন্টিগ্রালটা তখন আর থাকবে না। ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রালটা তখন আর থাকবে না, আমি কেটে লিখছি যে ই ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন হবে ডিএস1 এর উপরে, ঠিক আছে, ডিএস1 ইন্টু কস 90 ডিগ্রি হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন হয়ে যাবে ডিএস2 ইন্টু কস 90 ডিগ্রি, প্লাস ইন্টিগ্রেশন ডিএস3 ইন্টু কস 0 ডিগ্রি ইকুয়াল টু কত আধান এর মধ্যে আবদ্ধ আছে? দেখো আমি যে গাউসীয় তলটা নিয়েছি সেটা এল দৈর্ঘ্যের নিয়েছিলাম। তাহলে এই এল দৈর্ঘ্যের মধ্যে কতটা আধান আবদ্ধ থাকবে? ল্যামডা ইন্টু এল। একক দৈর্ঘ্যে আধান থাকে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যে আধান থাকবে ল্যামডা ইন্টু এল। তাহলে ল্যামডা ইন্টু এল এতটা আধানই তো এই তলের মধ্যে, এই চোঙটার মধ্যে আবদ্ধ। তাহলে এখানে আবদ্ধ আধান আমি লিখব ল্যামডা ইন্টু এল বাই এপসা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই যে এই দুটো টার্ম 0 হয়ে যাবে, কারণ কস 90 আছে, এটাও 0, এটাও 0। তাহলে থাকবে ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস3। এবার ডিএস3টাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে ডিএস3 করে এই গোটা বক্রতলের ক্ষেত্রফলটা আমি পাবো, এবং এই গোটা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এর ব্যাসার্ধ কত ছিল? এর ব্যাসার্ধ ছিল এক্স, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 2πx ইন্টু এল। ঠিক আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল বাই এপসা। ক্লিয়ার? তাহলে ই ইকুয়াল টু আমরা পেয়ে যাব, দেখো এখানে এল কেটে যাবে, তাহলে এটা হবে 1/2π এপসা ইন্টু ল্যামডা বাই এক্স। ঠিক, আশা করি ঠিক আছে সব। এখানে 2πx ইন্টু এল, ঠিক আছে, ল্যামডা এল বাই এপসা, ঠিক আছে, এল কেটে গেল, 2π এপসা নিচে চলে এলো, এক্স নিচে চলে এলো,
আচ্ছা, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এরমভাবে যে ধরে নাও এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 1/4 পাই এপসা হয়ে যাবে 2 ল্যামডা বাই এক্স, এইভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আমাদের বেরালো এইটা। ক্লিয়ার? মনে রাখতে হবে কিভাবে আমরা করলাম। আবার একটু সামারাইজ করছি আমি, যে এটা একটা দীর্ঘ ঋজু তারের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রটা বের করতে চাইছি এর থেকে এক্স দূরত্বে। তাহলে আমরা এক্স ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের একটা চোঙ কল্পনা করে নেব, সেটা হচ্ছে আমাদের গাউসীয় তল। গাউসীয় তলের মধ্যে তাহলে কতটা আধান আবদ্ধ হচ্ছে, যেহেতু এল দৈর্ঘ্যের গাউসীয় তল, তাহলে এল রেখা এই তারের মধ্যে, এই এল তারের মধ্যে, দৈর্ঘ্যের তারের মধ্যে কতটা আধান আছে, ল্যামডা ইন্টু এল। ক্লিয়ার? তাহলে আমাদের আবদ্ধ আধান হয়ে গেল ল্যামডা ইন্টু এল বাই এপসা। এবার এই দুটো তলের জন্য যেহেতু ই আর ডিএস এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই এদের জন্য ফ্লাক্সটা হয়ে গেল 0, কেবলমাত্র ফ্লাক্স থাকবে বক্রতলের জন্য। ঠিক আছে, সেই জন্য এইটা কেবলমাত্র থাকবে। এবং ডিএস থ্রিটা আমি ইন্টিগ্রেট করে কী পেয়ে গেলাম, 2πx ইন্টু এল বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আবদ্ধ আধান হচ্ছে ল্যামডা এল বাই এপসা। এরমভাবে আমি ইটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার চলো আমরা নেক্সট প্রয়োগে যাই। তাহলে দেখো আমাদের নেক্সট প্রয়োগ হচ্ছে এটা, যে অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে সেটা আমি এঁকে নিই, যে ধরে নাও একটা পাত যেটা হচ্ছে অপরিবাহী পাত, এবং এটা সুষমভাবে আহিত অবস্থায় রয়েছে, দুদিকেই আহিত। ঠিক আছে, এই পাতের এই দিকটাও, এই পৃষ্ঠটাও এবং ওই পৃষ্ঠটাও, দুটো পৃষ্ঠই কিন্তু আহিত অবস্থায় রয়েছে। তাই এখানে আমি এই পাত থেকে ধরে নাও এক্স দূরত্বের একটা বিন্দুতে, ধরে নাও এটা পি বিন্দু, এই পি বিন্দুতে আমি বের করতে চাইছি যে ইয়েটা কত হবে, ক্ষেত্র প্রাবল্যটা কত হবে। তো সেই কারণে এখানে যে আমি গাউসীয় তলটা কল্পনা করব, সেই তলটা হবে দেখো কীরকম। এইখানে আমি একটা চোঙের মতো গাউসীয় তল কল্পনা করব, যেটা এই পি বিন্দু পর্যন্ত যাবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এই চোঙটার দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এক্স, কারণ পি বিন্দুটা এক্স দূরত্বে আমি বলে দিয়েছি, তাই না? আচ্ছা, এবার এখান থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছে এই পাত থেকে, এই পাতটা অসীম দৈর্ঘ্যের পাত। ঠিক আছে, তাহলে এখান থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছে সেগুলো সমান্তরালভাবে বেরোবে, তাহলে বলরেখা বেরোবে এইভাবে। আচ্ছা, এই পাতটা যেহেতু পাতটা দুদিকেই তোমার আহিত, তাই এই চোঙটাকে আমাকে কিন্তু এই দিকেও নিয়ে নিতে হবে। অর্থাৎ যদি চোঙের এই বিন্দুতে এই দিকে এক্স দূরত্বে বিন্দুতে বের করতে হয় তাও আমরা পাই, এবং পাতের এই দিকে এক্স দূরত্বে বিন্দুতে যদি হয় তাও আমরা বের করতে পারি, এবং পাতের এই দিকে যদি এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে আমাকে বের করতে হয় ক্ষেত্র প্রাবল্য, তাও যেন আমরা বের করতে পারি। এটাও কিন্তু এক্স দূরত্বে, সমদূরবর্তী পাত থেকে। এই বিন্দুটাও, এই পি বিন্দুটাও সমদূরবর্তী, এক্স দূরত্বে রয়েছে, এবং এই পি প্রাইম বিন্দুটাও একই দূরত্বে অর্থাৎ এক্স দূরত্বে রয়েছে। ক্লিয়ার? এবার এই পি বিন্দুতে আমরা বের করতে চাইছি। তাহলে এখানে গাউসীয় তলটা কি আমাদের, দেখো এই চোঙটা, এই গোটা চোঙটা হচ্ছে আমাদের গাউসীয় তল। আচ্ছা, এখানেও দেখো যেহেতু ইটা এইভাবে বেরোচ্ছে, এই পাত থেকে ইটা এইদিকে যাবে, এবং এই দিকের পৃষ্ঠ থেকে ইটা যাবে এই দিক বরাবর। আচ্ছা, এই যে চোঙের দেখো বক্রতলটা, এই বক্রতলের দিক কোন দিকে হবে, সবসময় ই এর সঙ্গে লম্বভাবে হবে। আমি যে বিন্দুতেই দেখি বক্রতলের দিকটা সবসময় ই এর সঙ্গে লম্বভাবে হবে। তাহলে এই চোঙের বক্রতলের জন্য আমি কোনো ফ্লাক্স পাবো না, কেবলমাত্র এইটুকু যে তলটা, এইটুকু তলের জন্য আমি ফ্লাক্স পাবো, এবং এই যেটুকু তলটা, এইটুকু তলের জন্য আমি ফ্লাক্স পাবো। এই তলটুকু আমি ধরে নিচ্ছি যে ডিএস। এটা ডিএস হলে তাহলে এটাও ডিএস হবে। ক্লিয়ার? একই চোঙ, তাই না? তাহলে এখানে যদি আমি গাউসের উপপাদ্যটা লিখে নিই, তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু হয়ে যাবে কিউ এনক্লোজড বাই এপসা। এবার এখানে যদি আমাকে কিউ এনক্লোজটা বের করতে হয়, তাহলে এইখানকার তলমাত্রিক যে ঘনত্ব, সেই তলমাত্রিক ঘনত্বটাকে আমি ধরে নেব সিগমা। সিগমা ইকুয়াল টু কী হয়, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ হয়, তাই না? অর্থাৎ আধান বাই ক্ষেত্রফল,
সেটাই হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে সিগমা ইন্টু এ। এখানে আমি এরিয়াটা কত নিচ্ছি, ক্ষেত্রফলটা কত নিচ্ছি, ডিএস। তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটা আধান আবদ্ধ থাকবে, ডিএস ক্ষেত্রফলে আবদ্ধ থাকবে সিগমা ইন্টু ডিএস পরিমাণ আধান। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের এখন আবদ্ধ আধান, সিগমা ইন্টু ডিএস। আচ্ছা, তাহলে ই ডট ডিএস কী হবে দেখো, ই ডট ডিএস এই ক্ষেত্রফলের জন্য ই ডট ডিএস এর আমি মান পাবো, কিন্তু এই যে বক্রতলটা, এই বক্রতলের জন্য আমি ই ডট ডিএস এর কোনো মান পাবো না, যেহেতু বক্রতলের সঙ্গে ই এর দিক হচ্ছে 90 ডিগ্রি, কস 90 জিরো হয়। ঠিক আছে, তাহলে ইটাকে আমি বাইরে আনলাম। ডিএস কতটা আমার, এইটুকু একটা ডিএস আছে আর এইটা একটা ডিএস আছে, তাহলে 2 ইন্টু ডিএস হয়ে গেল। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে ক্ষেত্রফল, ইকুয়াল টু কতটা আধান আবদ্ধ আছে, সিগমা ইন্টু ডিএস বাই এপসা। হলো? তাহলে ই ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, ডিএস ডিএস দেখো ক্যান্সেল করে যাবে, তাহলে সিগমা বাই 2 এপসা। তাহলে এটা হচ্ছে আমাদের ই এর মান। কিসের জন্য? একটা অসীম দৈর্ঘ্যের পাতের জন্য। তার এক্স দূরত্বে যে কোনো একটা বিন্দুতে আমি যদি ইটা বের করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে এটা। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা পরের প্রয়োগটাই যাই। দেখো, এইটাই আমাদের লাস্ট প্রয়োগ, এবং প্রয়োগটা হলো যে আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এবার একটা যদি আমি আহিত পরিবাহী নিই, ধরে নাও আহিত পরিবাহী আমি এরকম একটা গোলক কল্পনা করে নিতে পারি, এটা একটা আহিত পরিবাহী। সাপোজ এটা আমি প্লাস কিউ আধান দিয়ে রেখেছি, টোটাল প্লাস কিউ আধানের উপরে দিয়ে রেখেছি। তাহলে এর নিকটবর্তী কোনো একটা বিন্দুতে, এর কাছাকাছি, খুব কাছাকাছি কোনো একটা বিন্দুতে আমি বের করতে চাইছি যে ক্ষেত্র প্রাবল্য কত। তাহলে এইটার জন্য আমি যেটা কল্পনা করব সেটা হচ্ছে, এক্ষেত্রেও একটা চোঙ কল্পনা করে নেব। এই চোঙটা হচ্ছে আমাদের গাউসীয় তল। দেখো, দূরের যদি কোনো বিন্দু হয় তাহলে এর 2 নম্বর প্রয়োগে আমরা যেটা করিয়েছি সেইভাবে বের করতে হবে, মানে একটা গোলক কল্পনা করে। কিন্তু খুব কাছাকাছি যদি কোনো বিন্দু হয় তাহলে আমরা এরমভাবে কোনো একটা চোঙ গাউসীয় তল হিসেবে কল্পনা করেও আমরা বের করতে পারি। ক্লিয়ার? তাহলে এই যে ছোট্ট ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি ডিএস। হ্যাঁ, এবং এখানকার যদি ধরে নাও তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, এই পরিবাহীটার তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা আমি ধরে নিই, তাহলে এই ডিএস পরিমাণ ক্ষেত্রফলে, এই যে ডিএস পরিমাণ ক্ষেত্রফলটা রয়েছে, এই ডিএস পরিমাণ ক্ষেত্রফলটাকেই তো কভার করছে গাউসীয় তলটা। তাহলে এই ডিএস পরিমাণ ক্ষেত্রফলে কতটা আধান থাকবে, বলতে পারি সিগমা ইন্টু ডিএস, এতটা পরিমাণ আধান থাকবে। তাহলে এবার আবদ্ধ আধান হচ্ছে সিগমা ইন্টু ডিএস। তাহলে ক্ষেত্র প্রাবল্য কত হবে? ক্ষেত্র প্রাবল্য হবে, দেখো, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসা। ঠিক আছে, এবার দেখো এই যে ডট প্রোডাক্ট হচ্ছে, এখানে দেখো যে ইটা বেরোবে, অর্থাৎ এই ডিএস ক্ষেত্রফলে যে আধানটা আছে, সেই আধানটা বলরেখাগুলো কিভাবে নির্গত করবে, এইরকমভাবে, এরমভাবে বলরেখাগুলো নির্গত হবে, তাই তো? তাহলে এই যে চোঙের বক্রতল, এই বক্রতলের জন্য কোনো ফ্লাক্স আমরা পাবো না, কারণ ইটা বক্রতলের উপরে লম্ব হয়ে যাবে। এবং যেহেতু পরিবাহীর ভেতরে কোনো আধান থাকে না, তাই এই দিক বরাবরও আমরা কোনো কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাচ্ছি না। কেবলমাত্র এই তল বরাবরই তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে, ভেতরের তল বরাবর আর নির্গত হবে না, কারণ পরিবাহীর ভেতরে কোনো আধান থাকে না, পরিবাহীর যা আধান থাকে সব বাইরের পৃষ্ঠে থাকে। ঠিক আছে, তাহলে এবার কেবলমাত্র এই ডিএস এইটুকু ক্ষেত্রফলের জন্যই আমরা ফ্লাক্সটা পাবো। এখানে ডিএস এর দিকও যা, ই এর দিকও তাই। তাহলে ই ইন্টু ডিএস আমি এইভাবে লিখে দিতে পারি, ইকুয়াল টু কিউটা কত, সিগমা ইন্টু ডিএস, সিগমা ইন্টু ডিএস বাই এপসা। তাহলে ই হয়ে যাচ্ছে, দেখো ডিএস ডিএস কেটে যাচ্ছে, তাহলে সিগমা বাই এপসা। অর্থাৎ পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে যদি আমি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, সেটা আমার বেরোচ্ছে সিগমা বাই এপসা। এবং এটাই কিন্তু আমাদের ছিল, মনে করো, কুলম্বের উপপাদ্য, তাই নয় কি? যেটা আমরা এই লেসনের আগের
একটা টপিক ছিল কুলম্বের উপপাদ্য, সেখানে আমরা পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই কটা ছিল আমাদের গাউসের উপপাদ্যের প্রয়োগ। তোমরা এই প্রয়োগগুলো খুব ভালো করে পড়ো, নিজেরা প্র্যাকটিস করো করাটা, কারণ নিজে প্র্যাকটিস না করলে পরীক্ষায় যদি চলেও আসে তাও কিন্তু তোমরা ওখানে লিখে আসতে পারবে না। সো নিজে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্ট্যান্ট, নিজে বুঝে বুঝে প্র্যাকটিস করো। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমি এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম নিয়ে আসবো, সেই প্রবলেমগুলো সলভ করে তোমাদের সামনে দেখাবো। এবং তোমরা ছায়া বই বা সাঁতরা বই, যে যাই বই ফলো করো, সেখানকার যে প্রবলেম সেটের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করা শুরু করে দাও। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা সেই অঙ্কগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। চলো বাই।